মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল গ্রেপ্তার হয়েছেন। এইদিকে সকালেই দেশে ফিরতেছেন শেখ হাসিনা। জরুরি ঘোষণা দিল সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কথাগুলো হয়তো সবাই বলে না, তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে হৃদয়ে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আসলে বাংলাদেশের শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতে ভরসা। আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। স্বাধীনতা তারা পেয়েছে, সেটা নিয়ে সামনে কিভাবে এগোবে সেগুলো নিয়ে পরিকল্পনা করবে। কিন্তু এইটা কি ধরনের মানে একদম উস্কে দেয়া নৈরাজ্য তৈরি। এগুলো বলবো আসিফ স্যারের আহ্বানে আমি এই কথাগুলো বলার জন্য সৎ সাহস পাচ্ছি, কারণ তিনি ফ্রিডম অফ স্পিচের জন্য কথা বলতেন। তো আজকে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না। কেন সঠিক না বলি, তিনি তো এই মুহূর্তে আসলে পুলিশ প্রোটেকশনে আছেন, তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তোবা বোঝেন না। তিনি এখন দামি গাড়িতে চড়েন। আগে আমি জানি না যে তিনি যতটা ফেসবুক ইউজ করতেন, টেলিভিশন টকশোগুলোতে যেতেন, দেশের সার্বিক পরিস্থিতি যতটা খোঁজখবর রাখার সুযোগ ছিল এখন আছে কিনা। গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তিনার এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং পুলিশদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। কি দৈনিক ইনকিলাব তারা এই হেডলাইনটা দিয়েছে, পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ। কে বলছে? আইন উপদেষ্টা। শতকরা ৮০ জন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে, আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তিনি তো কনস্টেবল বলেন নাই। এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই। আসিফ নজরুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী লীগ আমলের। আচ্ছা, নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন। যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারা এই ইউনূস সরকারের জন্য কাজ করছে না, তিনি আপনার অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। তো আর তিনি বলছেন যে এখানে লম্বা চূড়া তিনি বক্তব্য দিয়েছেন। তো এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যেই প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন। ইভেন অনেক জায়গায় গেল, পরশুদিন একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টদের, সেখানে তারা বলছিল যে এই পুলিশ, আওয়ামী পুলিশ, এরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে না, সুতরাং এরা ছাত্রলীগপন্থী, তো ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে শক্ত হতে হবে। এখন আসেন প্রশ্নটা কোথায়? আমরা অস্বীকার করার সুযোগ নাই যে আওয়ামী লীগ আমলে হিউজ পরিমাণ একটা রিক্রুট হয়েছে, যেটা আমাদের পুলিশের মধ্যে এখনো আছে। কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে? কিভাবে সহযোগিতা করবে? গতকালকে আমরা আজকে লেটেস্ট উদাহরণটা দিই আসিফ স্যারের। গতকালকে রাত্রে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে, সেখানে পুলিশ করছে কি? মাঝখানে পড়ছে। এখন পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে, তারপর সাউন্ড গ্রেনেড ফুটাইছে, হুইশাল দিছে, কিন্তু বুলেট ইউজ করে নাই, রাবার বুলেট সামহাও। পুলিশের উপরে পাবলিক এরকম আদলা মারছে, পোলাপাইন, রক্ত গরম, স্টুডেন্ট মানুষ। তো পুলিশ কি করতে হয়েছে? এগুলোকে হজম করতে হয়েছে। তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করতে, আমি আসিফ স্যারের আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন ওসি লেভেলের লোক হইতেন, ওই পরিস্থিতি আপনি দেখছেন পোলাপাইন পুলিশের যেমন কথা কয়, কিছু হইলে কে স্বৈরাচারের দোষর পুলিশ লীগ, একটা ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে। হয়তোবা হইতে পারে 20%, 30%, ম্যাক্সিমাম 40% থাকতে পারে আওয়ামী লীগ আমরা রিক্রুট করা। তো সব কি ঢাকা শহর বসে রয়েছে? সেটা বাংলাদেশে অনেক জায়গাতে আমরা দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে ভালোই অভিযান চলছে, হচ্ছে না? হচ্ছে। তো গতকালকে আসিফ স্যারের এই বক্তব্যটা যে পুলিশ এই সরকারকে সহযোগিতা করছে না, এখন সহযোগিতা কেমনে করব? পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না? কারণ এই পুলিশরা গত যে জুলাই আগস্টের যে দৃশ্য দেখছে, তাদের অনেকেরই কর্মের ফল এটা। অফকোর্স অনেক জায়গায় অনেক নির্যাতন করছে, বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি। তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উশৃঙ্খল ছাত্র জনতা, উশৃঙ্খলই আমরা বলছি, মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেওয়া হবে? আপনি দেখেন যে একজন সান্দাবাজ বিএনপির নেতারে পুলিশ অ্যারেস্ট করে নিল, থানায় গিয়ে হামলা, যুবদলের পোলাপাইন। সাধারণ কারণে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশে মারে, মহিলা জুতা নিয়ে ফেলে। এখন পুলিশ যদি কি করে? রিয়াকশন একটা উল্টা চটকানা মারে, এই দেখছো শেখ হাসিনার পুলিশ, এরাই স্বৈরাচারের দোষর। তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার? আমরা যখন একটু পুলিশে দেখি, গতকালকে একটা ঘটনা ঘটছে, এখন আমরা এটা ন্যাক্কারজনক ঘটনা হিসেবেই অভিহিত করছি। কোনটা? যে আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, জল কামান। তো পুলিশ যখন এই ঘটনাটা করছে, এটা নিয়ে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ছাত্র, একজন শিক্ষকও ছিলাম। আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন, না মাইনা নিয়ে পুলিশের মুখোমুখি আপনারা করে দিচ্ছেন। আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো। তো পুলিশ যখন কন্ট্রোল করছে, পুলিশ তো আর শিক্ষক না, কি দেখার টাইম নাই? কেন? এটা তার দায়িত্ব। আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন? টাকা তো এই দেশে সবাই কামাচ্ছেন, রাষ্ট্রের টাকার অভাব নাই। শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে। এটা কেমন কথা হয় যে বেতন না পোষলে অন্যত্র চলে যান? বেটা তোর বসাইছে কে ক্ষমতায়? যেই লোক এই কথাটা বলছেন, তুমি কি কোনো শিক্ষকের ছাত্র ছিল না?
তা আপনারা করেন কি? আপনারা দাবি দেওয়া মানেন না, না মাইন না রাস্তার মধ্যে মানুষ দাবি দেওয়া নিয়ে নাইমা যায়। এইভাবে তো এই সরকার, এই দেশের নতুন সরকার তো এমনি আসছে, তাই না? রাজপথ দখল করতে হবে, পোলাপান শিখা গেছে, মানুষ শিখা গেছে যে রাজপথে না নামলে এই দেশে দাবি দেওয়া কেউ শোনে না। এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কবেন যে তুমি সামলাও কেমনে? শেখ হাসিনার পুলিশ হিসাবে? তো গতকালকে তো আমার শিক্ষকদের সাথে এরকম জলকামান টলকামানি মারছে, আমাদের অনেক টিচার আহত হয়েছেন। কিন্তু আপনি যদি, আপনারাই তো পুলিশকে কোন দিকে যেতে দিচ্ছেন? তবে হ্যাঁ, 20% কেসেস মাস্ট বি রাইট, আপনি হয়তো বা 20% মন্তব্য সঠিক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 80% যেই বিষয়টা আপনি যেই প্রেক্ষাপট থেকে বলছেন, কিছু কিছু ক্ষেত্রে ছাত্রদেরকে খুশি করার জন্য আপনারাও তেলবাজি করেন স্যার। আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে 6 মাস, এইটার কি করতেছেন? মানে এটার কি হচ্ছে? লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না, তারিখ জিয়ে যাচ্ছে না দেশে, বিভিন্ন মামলা এক একজন এক একটা খাইয়া রয়েছে। সো ওই যে এই টেগিং এর বিষয়টাতে হয় কি, যে আপনারা সরকারের এত বড় দায়িত্বে থেকে যদি এটা করেন, কালকে যে কোনো একটা পুলিশের পিটিয়ে বলবে সে ছাত্রলীগ স্বৈরাচারের দোষর, মব জাস্টিস হয়ে গেছে, আপনি বিচার পাবেন কোথায়? আপনারা যদি পুলিশকে ভালো বানাইতে চান, তাহলে আপনাদের যারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে তাদের দাবি দাওয়াগুলো মাইনে নেন। কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি, প্রতিদিন দাবি, রাস্তা দখল, এটা ব্লক ওইটা ব্লক, মানুষের জীবনযাত্রা একটা বিশ্রী অবস্থায় চলে আসছে। এগুলো দায়িত্ব কে নিবে? আপনারা মাইনে নিলে তো আর তারা সচিবালয় ঘেরাও করতে যায় না, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না। আপনারা মানেন না দেখে তো তারা দাবি আদায়ের জন্য যায়। 20% ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক, যৌক্তিক স্যার। আমি এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি। অন্যায় যেই করে, এখন যেগুলোতে মব জাস্টিস হচ্ছে, এগুলোরও বিচার হতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব, সো এগুলো তো হবে না। পুলিশকে ফুল ফাংশনাল করতে হবে সব ক্ষেত্রে। পুলিশ যদি মানবিক হয়, তাহলে এই যে, কারণ পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হইতেছে, সামনে গেলে 20 জন তার উপরে এসে লাগে যেতেছে, তো সে কি ভাই তার জীবন নাই? হ্যাঁ, রাষ্ট্র কি তার পরিবার পালবে? দিন শেষে যত দোষ আছে নন্দঘোষের উপর পড়ে, পুলিশের উপরে। দেখেন এই কথাগুলো হয়তো সবাই বলে না, তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন। তো আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশের টোটাল পুলিশের 80% এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে, তাহলে এই পুলিশগুলো কালকে একটা বিপদে পড়লে, কোথাও একটা ফাংশন করতে গেলে, তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও, সমালোচনা না করলেও তারা যাইব কই? একটা সিচুয়েশন তৈরি দরকার, একটা রুলসের মধ্যে আনা দরকার। ভালো থাকো। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে হৃদয়ে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আসলে বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতে ভরসা। আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। কেন মানুষ আজকে প্রত্যেকটি জায়গায়, সব জায়গায় মানুষ বলছে যে আজকে শেখ হাসিনাতে আস্থা? আসুন আমরা একটু দেখি যে আসলে আপনি যদি দেখেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের চাইতে যদি আওয়ামী লীগের শাসনামলের প্রেক্ষাপটগুলো একটু বিশ্লেষণ করেন, তাহলে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে মানুষ কেন এই কথাগুলো বলছে। যে আপনি দেখেন আওয়ামী লীগ শাসনামলে কিন্তু আইনের শাসন ছিল, সুবিচার ছিল, মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ছিল, আইন শৃঙ্খলা ছিল। আপনি অপরাধ করবেন, সে যেই দলেরই হোক না কেন, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করা গেছে, আপনার বিরুদ্ধে আপনাকে কিন্তু আইনের আওতায় আনা গেছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন মব জাস্টিস হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কোনো আইনের কোনো ন্যূনতম পরিমাণ শাসন নেই। এই জন্য মানুষ মনে করছে আসলে শেখ হাসিনাতেই আস্থা। তারপরে গণতন্ত্রের, যে গণতন্ত্র নিয়ে এত কিছু, গণতন্ত্রের কথা যদি বলেন, আপনি দেখেন যে আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু গণতান্ত্রিক স্পেস ছিল রাজনৈতিক দলগুলোর জন্য, বাক স্বাধীনতা ছিল। এখন আপনি কি বলবেন? দেখেন একজন উপদেষ্টা মাহফুজ, সে বলল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। তাহলে এই যে কথাটা সে বলল, এটাই তো হচ্ছে সবচেয়ে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট এবং স্বৈর শাসকের কথা। যে একটি এত বড় একটি বৃহৎ রাজনৈতিক দলকে আপনি, যেই দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলকে আপনি রাজনীতি করতে দিবেন না। আপনি কে? হু আর ইউ? আপনি কে? আপনি বলেন। আপনি তাকে রাজনীতি করতে দিবেন না। তো এই যে স্বৈর শাসনের ফেসিস্টদের মতো কথা বলার মন মানসিকতা, এই কথাগুলো থেকে মানুষ মনে করে যে না, আসলে আওয়ামী লীগ আমলে আমরা ভালো ছিলাম। কারণ আওয়ামী লীগ আমলে তো সবগুলো রাজনৈতিক দল কথা বলতে পেরেছে, সবগুলো রাজনৈতিক দল টিভিতে টকশো করতে পেরেছে, সরকারের সমালোচনা যাচ্ছে তাই সমালোচনা করতে পেরেছে, শেখ হাসিনার সমালোচনা করতে পারছে। কই, এখন তো এগুলো হচ্ছে না। এখন তো বাক স্বাধীনতা নেই। মিডিয়াগুলোর গলা চেপে ধরা হয়েছে। মিডিয়াগুলো স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না। তো এই জন্য মানুষ মনে করে যে আসলে শেখ হাসিনাতেই আস্থা, মানুষ শেখ হাসিনাকেই বিশ্বাস করে। তারপরে আপনি যদি দেখেন যে মানুষের জনজীবনে আজকে মানুষের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। সেই কারণে মানুষ মনে করছে
যে শেখ হাসিনা আমলে তো আমাদের চাকরি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, গার্মেন্টসগুলো ভালো ছিল, তাহলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, তাহলে আসলে শেখ হাসিনাতে আস্থা। তাই প্রত্যেকটি মানুষ মনে করছে শেখ হাসিনাতে আস্থা। এবং আপনি যদি দেখেন, আরও যদি দেখেন যে গরিব মানুষগুলো, রিক্সাওয়ালা আগে 1500 টাকা বা 1400-1500 টাকা কামাই করতে পারতো, এখন সেটা নেমে আসছে 600 টাকা 700 টাকায়। তার আয় অর্ধেকে নেমে আসছে, কিন্তু ব্যয় কিন্তু বেড়ে গেছে। তার মানে কি দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। আর সেই জন্য মানুষ মনে করছে যে আসলে শেখ হাসিনাতেই আস্থা। তারপর আপনি যদি দেখেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজগুলো ছিল সেই কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি মাসে গড়ে 313 জন মানুষ খুন হচ্ছে বাংলাদেশে। এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশ তো মানুষ চায় নাই। শেখ হাসিনা আমলে তো বাংলাদেশ এমন ছিল না। এই কারণে বাংলাদেশ মনে করে যে শেখ হাসিনাতে আস্থা। তারপরে আপনি যদি মেগা প্রজেক্টগুলোর কথা দেখেন, যে পদ্মা সেতু সহ, কর্ণফুলী টানেল সহ যে অসংখ্য মেগা কাজ হয়েছে বাংলাদেশে, এখন কি কোনো এরকম কোনো প্রজেক্ট, এরকম কোনো চিন্তাভাবনা আপনি দেখছেন? যে অ্যাপার্ট ফ্রম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা ছাড়া, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো ছাড়া এগুলো কোনো উন্নয়নমূলক কাজ দেখছেন? হচ্ছে না। বিদ্যুৎ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষ হতাশ। তো এইসব কারণে মানুষ মনে করছে শেখ হাসিনাতে আস্থা। আর সেই জন্য আমরা ক্যাম্পেইন ঘোষণা করেছি সারা বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা। তাই প্রত্যেককে বলবো, যারা মনে করে যে আসলে শেখ হাসিনাতে আস্থা, প্রত্যেকটি বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা। 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত এবং স্বাধীন করে দিয়েছে। স্বাধীনতা পেয়ে তারা সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু দাবি। আগে বলছিল 4 ঘন্টার মধ্যে প্রভিসিকে পদত্যাগ করতে হবে, এখন বলছে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তো স্বাধীন মুক্ত, তারপরও কেন দাবি? সবচেয়ে বিপজ্জনক দাবি হচ্ছে ওই 7টা কলেজের সামনে দিয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে পারবে না। আচ্ছা, এটা কোনো কথা? এটা তো নৈরাজ্য। একটা স্বাধীনতা পাইতে গেলে কিছু ঘটনা ঘটে ওই ক্রান্তিকালে, তো সেগুলি ভুলে এখন যে স্বাধীনতা তারা পেয়েছে সেটা নিয়ে সামনে কীভাবে এগোবে সেগুলো নিয়ে পরিকল্পনা করবে। কিন্তু এইটা কি ধরনের মানে একজন উস্কে দেয়া, নৈরাজ্য তৈরি করা, এত স্বাধীনতা, এত মানে বুঝতে পারি না আমি এটা কী ধরনের মানে বালখিল্য আচরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর 7টি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ওই কলেজগুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে তারা আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন। কেন? থানার কি কাজ? থানার সাথে বিশ্ববিদ্যালয় কি সম্ভব? বলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে, থানা ঘেরাও করবে কেন? থানা কি পার্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়? পাশাপাশি 7টি কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত আসার পর আজ সোমবার সন্ধ্যা 6টার দিকে ঢাকা কলেজের মিলনায়তনে 7 কলেজের শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় বসেন 7 কলেজের শিক্ষার্থীরা। সভা শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া এবং ক্যাটাগরিক্যালি বলা হয় 2024-25 সেশন থেকে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে হবে না, ফ্রি। তাহলে তো হয়ে গেল। অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকের আগে দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে 6 দফা দাবি জানান 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলো মেনে নিতে তারা 4 ঘন্টা সময় বেঁধে দেন। এর একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 7 কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন। যাক, এখন স্বাধীন হয়ে গেছে বাবা, এখন তোমরা বিশ্ববিদ্যালয় করুক, কোনো সমস্যা নেই। এটি ছাড়াও দাবিগুলোর মধ্যে ছিল 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমা চাইবে, প্রভিসি মামুন আহমেদ পদত্যাগ করবে, এই সমস্ত। এখন এইগুলি সব যখন নাকি দাবি পূরণ হয়ে যায় তখন সব শেষ। এখন হলো ওই কলেজগুলো কতটুকু স্বাধীনতা নেবে, কিভাবে চলবে, এটা নিয়ে ইতিবাচকভাবে চলা উচিত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে পদত্যাগ করবে না করবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, এটা অন্য কলেজের শিক্ষার্থীদের ব্যাপার হতে পারে না, আমার যেটা ধারণা, যতটুকু বুঝি। আর কলেজের সামনে দিয়ে যাইতে পারবে না, নো। রাস্তা হচ্ছে সরকারি, এখানে সবার অধিকার আছে। 7 কলেজের শিক্ষার্থীরাও যেমন বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যে রাস্তা আছে সেটা রাস্তা দিয়েও চলাচল করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 7 কলেজের সামনে দিয়ে তারা চলাচল করতে পারবে, বাস গাড়ি ঘোড়া সব চলাচল করতে পারবে। এগুলো হলো সব সরকারের। ফলে এই ধরনের